আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। রাইতা, কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? স্যার আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নুরজাহান, ভালো আছো? জি স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের অনেকদিন পর পর ক্লাস। হ্যাঁ, কবে স্কুল খুলবে? স্কুল খুলে ফেললেই ভালো, কি বলো? স্কুল খুলে ফেলা দরকার না আলা? স্যার মনে হয় তো খুলবে না। কেন এরকম মনে হইলো কেন নুরজাহান? স্যার আবার তো করোনা বাড়তেছে। সেটা ঠিক বলেছো, করোনা বাড়তেছে। আমার মনে হয় স্কুল খুললে সমস্যা হওয়ার তো কথা না, কারণ আমরা যদি সবাই যদি সচেতন, মাস্ক ব্যবহার করব, প্রয়োজনীয় দূরত্ব বজায় রেখে আমরা চলাফেরা করব। এমনিতে তো কেউ ঘরে বসে নাই, বসে আছে বলো তো? তোমরা না কি বাইরে স্যার। তোমরা কি বাইরে যাও? জি স্যার। তাহলে কলেজ আইলে স্কুলে এলে সমস্যা কি? কিন্তু স্যার সরকারকে এটা কে বোঝাবে? আমরাই বুঝাবো, আমরাই বলবো। এমন আমি বলবো, তুমি বলবা, সবাই বলবে। তাইলেই সরকার বুঝবে। সরকার তো আমাদের বাইরে কেউ না, আমরাই তো সরকার। যাক, সরকার যখন বুঝে, খুললে আমরা যাব, না খুললে কিছু করার নেই। আমরা অনলাইনে ক্লাস করবো, সমস্যা নেই। বলো তো, আমরা কি পড়তেছিলাম? স্যার চ্যাপ্টার 11, চ্যাপ্টার 11। পণ্যের ক্রয় মূল্য উৎপাদন আসসালামু মূল্য। আলাইকুম। ওয়ালাইকুম সালাম নাফিসা। হ্যাঁ, চ্যাপ্টার 11 আমরা পড়ছিলাম, পণ্যের ক্রয় মূল্য। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম নাফিসা, ভালো আছো নাকি? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ সুমাইয়া, তোমার কি অবস্থা? জি স্যার, আলহামদুলিল্লাহ। তা আমরা যে অধ্যায় পড়তেছিলাম, 11তম অধ্যায়, তোমরা যে ক্লাসটা হয়েছিল গত ক্লাসে, যে সংজ্ঞাগুলো লিখে দিয়েছিলাম, সেগুলো কি সবাই পড়েছো? জি স্যার। বলতে পারবা জিজ্ঞেস জি করলে? স্যার। জি জি স্যার। স্যার। ভেরি গুড। আচ্ছা, তাহলে আগে নূরজাহানে বলো তো, পণ্যের বিক্রয় মূল্য কিভাবে নির্ণয় করা হয়? স্যার কি বলবো? পণ্যের বিক্রয় মূল্য কিভাবে নির্ণয় করা হয়? বিক্রয় মূল্য। ক্রয়কৃত পণ্য বা উৎপাদিত পণ্যের বিক্রয়ের উপযোগী করে তোলার জন্য, অর্থাৎ ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত ক্রয়ের সাথে অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করে মোট ব্যয় নির্ধারণ করা হয়। মোট ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করে যে ব্যয় নির্ধারণ করা হয় তাই বিক্রিত মূল্য। ভেরি গুড, ভেরি গুড। অনেক সুন্দর হয়েছে, ভালো করে পড়েছো, বোঝা যাচ্ছে। সুমাইয়া, পড়ছো? সুমাইয়া? জি স্যার, মোটামুটি। মোটামুটি কেন আবার? মোটামুটি হলে তো বুঝতে হবে যে ভালো হয় নাই। মোটামুটি হওয়া যাবে না তো। আচ্ছা বলো, ক্রয় মূল্যের সংজ্ঞাটা বলো, ক্রয় মূল্যের। বলতে পারবা? আহ, বিক- জি স্যার, চেষ্টা করি। চেষ্টা করো। বিক্রেতাকে দেওয়া প্রদত্ত অর্থের সাথে ক্রেতা গুদামে পৌঁছানো পর্যন্ত যত আহ, আনুষঙ্গিক খরচ সংগৃহীত হয় তাকে ক্রয় মূল্য বলে। এটা একটু কেমন উল্টো হয়ে গেল মনে হচ্ছে না? আবার বললাম, ঠিক করে বলো। বিক্রেতাকে দেওয়া প্রদত্ত অর্থের সাথে ক্রেতার গুদামে পৌঁছানো পর্যন্ত যে আনুষঙ্গিক খরচগুলো সংঘটিত হয় তাকে ক্রয় মূল্য বলে। হ্যাঁ, এটা এখন হয়েছে? হ্যাঁ, এবার ঠিক আছে। মানে বিক্রেতাকে প্রদত্ত অর্থ, যার কাছ থেকে পণ্য কিনেছি তাকে প্রদত্ত অর্থ, এবং সেই পণ্য আমাদের গুদামে পৌঁছানো পর্যন্ত, মানে কারবারের গুদামে পৌঁছানো পর্যন্ত যত ব্যয় হয়, এই সকল ব্যয়ের সমষ্টি হচ্ছে ওই পণ্যের ক্রয় মূল্য। কেমন? যাক,
তো তোমরা মোটামুটি পড়েছো আলহামদুলিল্লাহ। আমরা আজকে চেষ্টা করব এগুলাকে কিভাবে ম্যাথমেটিক্যাল টার্মের মাধ্যমে কিভাবে সেটাকে আমরা অ্যাপ্লাই করব সেটা আজকে আমরা শিখব। তোমরা এখানে গত ক্লাসে তোমাদের সাথে যে কিছু কথা বলেছি যে পণ্যে গুদামে আনা পর্যন্ত যে ব্যয়গুলো হয় সেই ব্যয়গুলাকে বলা হয় প্রত্যক্ষ ব্যয়। কিভাবে বলা হয়? প্রত্যক্ষ ব্যয় বলা হয়, মানে ডাইরেক্ট খরচ। অর্থাৎ যে ব্যয় আবার বলবেন। হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। মাসুফা ঘুমে তুলছো নাকি? মাসুফা, যাক তোমার নেটওয়ার্কের প্রবলেম আছে। আচ্ছা এবার আসো আমরা খেয়াল করে কথা বলি। যে বলতেছিলাম যে পণ্য বিক্রেতার কাছ থেকে পণ্য ক্রয় করার সময় তাকে যে টাকা দিয়েছি এবং আমরা যে গুদামে পণ্য আইনা পৌঁছাইলাম, গুদামে পৌঁছানো পর্যন্ত যত ব্যয় হয় এই ব্যয়গুলোকে বলা হয় প্রত্যক্ষ ব্যয়, আর ডাইরেক্ট কস্ট, ডাইরেক্ট খরচ বলা হয়। বুঝছো? জি স্যার। তো আমরা সংজ্ঞায় বলেছি যে বিক্রেতাকে প্রদত্ত অর্থ প্লাস গুদামে পৌঁছানো পর্যন্ত সকল ব্যয় সমষ্টিকে বলা হয় ওই পণ্যের ক্রয় মূল্য। তো আমি এর সূত্র ধরে তোমাদেরকে যদি একটা প্রশ্ন করি, প্রশ্নটা এরকম হবে, মনে করো তুমি একটা পণ্য কিনলা, ধরো মতিঝিল থেকে পণ্য কেনার পরে তোমার দোকান হচ্ছে আজিমপুর। এখন ওইখান থেকে তুমি পণ্য কিনেছো 10,000 টাকা দিয়ে। তোমাকে বললো পণ্যের চালান মূল্য বা ক্রয় মূল্য 10,000 টাকা। আর ওইখান থেকে গোডাউনে মানে আমার কারবারে আনার জন্য যে পিক আপ বা ট্রাক বলতে পারো, ট্রাক ভাড়া দিয়েছি আরো 2,000 টাকা। পণ্যটা কিনেছিলাম 10,000 টাকা দিয়ে, পণ্যটা দোকানে আনার জন্য ট্রাক ভাড়া দিয়েছি 10,000 টাকা, এবং ট্রাক থেকে পণ্য উঠানো নামানোর জন্য ওইখানে উঠিয়েছে, আমরা কারবারে এসে নামিয়ে দিয়েছে, ট্রাক থেকে নামানোর জন্য আর খরচ করেছি 5,000 টাকা। এটাকে বলা হয় মজুরি খরচ, কুলির খরচ, আর কুলির মজুরি। যারা পণ্য তোমার উঠানামায় করে তাদেরকে কুলি বলা হয়, মজুরি বলা হয়। তো তাদেরকে যে মজুরি দিয়েছি 500 টাকা, 500 বলেছিলাম, হ্যাঁ, আর ট্রাক ভাড়া দিয়েছি 2,000 টাকা, আর পণ্য ক্রয় করতে লেগেছে 10,000 টাকা। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় এই পণ্যের ক্রয় মূল্য কত, তুমি কত বলবা? পণ্যের ক্রয় মূল্য কত বলবা? বলতে পারবা কেউ? আমি আবার বলবো উদ্দীপকগুলো। আরেকবার বলেন। আবার বলি, আমি বলছি তোমার দোকান হচ্ছে আজিমপুরে, ব্যবসা করো তুমি। তোমার ব্যবসার যে পণ্য কিনে থাকো সে কিনে তুমি মতিঝিল থেকে কিনেছো, ঢাকার মতিঝিল থেকে 10,000 টাকা দিয়ে। কত টাকা দিয়ে কিনেছো? 10,000। সেই পণ্য মতিঝিল থেকে আজিমপুর আনার জন্য ট্রাক ভাড়া দিয়েছো 2,000 টাকা। ট্রাক ভাড়া, এটাকে বলা হয় পরিবহন। ট্রাক ভাড়াকে বলা হয় পরিবহন। এবং ট্রাকের মধ্যে পণ্যটা যে উঠিয়েছে এবং দোকানে আনার পরে যে ট্রাক থেকে পণ্যটা নামিয়েছে তাদেরকে আমরা মজুরি দিয়েছি মনে করো আরো 500 টাকা। ট্রাক ভাড়া দিয়েছি 2,000, মজুরি দিয়েছি আরো 500, আর ক্রয় করার সময় দিয়েছি 10,000 টাকা। যার কাছ থেকে কিনেছি তাকে দিয়েছি 10,000 টাকা। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় এই পণ্যের ক্রয় মূল্য কত, তুমি কত বলবা? 1250। 10,000 বলবা? 10,000 বলবা না 12,500 বলবা? 12,500। 12,500, ভেরি গুড, সবারটা ঠিক আছে, 12,500। অর্থাৎ আমি যে কিনেছি 10,000 টাকা দিয়ে শুধু 10,000 টাকাই বলবো না, এই 10,000 টাকার সাথে আরো যে খরচ করেছি আমার কারবারে আনা পর্যন্ত, ট্রাক ভাড়া দিয়েছি এটাকে পরিবহন খরচ বলা হয়, এবং যারা পণ্য উঠেছে নামাচ্ছে তাদেরকে যে টাকা দিয়েছি এটাকে মজুরি বলা হয়। এই যে মজুরি দিয়েছি আর পরিবহন খরচ করেছি, এই দুইটা সহ যত ব্যয় হইলো
এই পুরা ব্যয়টাকে একসাথে ওই পণ্যের ক্রয় মূল্য বলা হয়। কথা ক্লিয়ার? ঠিক তেমনি জি স্যার। উৎপাদন করার জন্য, পণ্য উৎপাদন করার জন্য যে কাঁচামাল ক্রয় করা হয়, সে কাঁচামাল এবং সে কাঁচামালের জন্য যদি কোনো পরিবহন খরচ থাকে সেই পরিবহন খরচ এবং শ্রমিকের যে মজুরি, এই শ্রমিকের মজুরি, কাঁচামালের পরিবহন সহ যে ব্যয় হয় সে ব্যয়কে বলা হয় একটি প্রতিষ্ঠানের মুখ্য ব্যয়, প্রধান ব্যয়, মানে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের মূল ব্যয়। তো আমি তোমাদের সাথে আজকে একটি প্রতিষ্ঠানের একটি ইট ভাটা, তোমরা ইট ভাটা চিনো? জি স্যার। ইট ভাটা, ইট ভাটায় কিভাবে ইটের হিসাব করা হয়, মানে ইটের খরচটা কিভাবে নির্ধারণ করা হয়, এমন একটা বিষয় তোমাদের সাথে আজকে আলোচনা করব। তোমরা খেয়াল করে শুনবা। ইটের কাঁচামাল কি বলতো দেখি? মাটি, পাথর। সিমেন্ট আর পাথর। সিমেন্ট স্যার আর মাটি। পাথর। সিমেন্ট আর পাথর তাহলে কে বলছা নাফিসা? জি স্যার। আচ্ছা নাফিসা, তুমি কি দেখেছো যে সিমেন্ট দিয়ে ইট বানাইতে দেখছো কখনো? হ্যাঁ, স্যার মাটি হবে না? ইটা তো মাটি দিয়ে বানানো হয়। ইটা মাটি দিয়ে বানানো হয়, অবশ্যই ইটা মাটি দিয়ে বানানো হয়। তাহলে ইটের কাঁচামাল হচ্ছে মাটি। ইটের কাঁচামাল হচ্ছে কি? মাটি। ইটের কাঁচামাল হচ্ছে মাটি। তো এই মাটিকে শ্রমিকরা যারা ইট তৈরি করে, যারা এখানকার কর্মচারী, তারা এটাকে আগে পানি দিয়ে এটা কাদা করে, মানে কাদা করার যে কাজটাকে বলা হয় ছানা করা। আমরা মিষ্টি বানানোর জন্য যেমন দুধ থেকে ছানা তৈরি করি, ছানা তৈরি করে সে ছানা দিয়ে কিন্তু আমরা কি বানাই? মিষ্টি বানাই। ঠিক তেমনি মাটিকে ইট বানানোর জন্য সে ইটকে আগে পানি দিয়ে কাদা বানানো হয়। কাদা বানায় এমনভাবে এটাকে মিশ্রণ করা হয়, মানে ডলা হয়, একেবারে মিহি করে ফেলা হয়। এই কাজটাকে বলা হয় ছানা করা, মাটিকে ছানা করা। মাটিকে ছানা করে তারপর ইটের সাইজের একটা ফর্মা, এটাকে বলা হয় ফর্মা বলে, অথবা তোমরা বলতে পারো একটা বক্স, মানে বাক্স, ইটের মতো করে বানানো হয়। বানাইয়া এটার মধ্যে মাটি দিয়ে, ইটের সাইজের মাটি দিয়ে তারপরে এই এক মাপের করে ইটগুলা বানানো হয়। তারপরে সে ইটের যে ভাটা, ইট খোলা যেটাকে বলা হয়, সেই খোলায় আগুন দিয়ে পুড়িয়ে তারপরে মাটিকে ইট বানানো হয়। তো আমরা ইট ভাটায় কিভাবে ইট বানানো হয়, ইট ভাটা যে কি কি খরচ, কিভাবে কাজ করতে হয় উৎপাদনকারী প্রতিষ্ঠানে, সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। খেয়াল করো, আমি তোমাদের সামনে দেখো, এগুলো তোমরা আগে তোমাদের দিয়েছিলাম, তোমরা এগুলো পড়েছো, সবাই পারো, ধন্যবাদ তোমাদেরকে। দেখো এখানে কয়েকটা সূত্র আমি তোমাদেরকে দিয়েছিলাম, এই সূত্রগুলো তোমরা সবাই পড়েছো। মুখ্য ব্যয়ের সূত্র হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল যোগ প্রত্যক্ষ শ্রম বা মজুরি প্লাস প্রত্যক্ষ ব্যয়, এই তিনটার সমন্বয় হলো মুখ্য ব্যয়। আর উৎপাদন ব্যয় হচ্ছে মুখ্য ব্যয়ের সাথে যদি কারখানার উপরিব্যয় যোগ করি, মুখ্য ব্যয়ের সাথে যদি কারখানার উপরিব্যয় যোগ করি, সেগুলো বলা হয় উৎপাদন ব্যয়। তাহলে কারখানার উপরিব্যয় কি, এটা আগে জেনে রাখো। যে জিনিস তুমি তৈরি করো না কেন, এটা যেখানে তৈরি করা হয়, যে জায়গায় তৈরি করা হয়, এটা বলে ফ্যাক্টরি, কারখানা। আর কারখানার মধ্যে ওই পণ্য তৈরি করতে যত ব্যয় হয়, প্রত্যক্ষ ব্যয় ছাড়া, মানে কাঁচামাল মজুরি ছাড়া অন্যান্য যত ব্যয় কারখানার মধ্যে হয়ে থাকে, এই সকল ব্যয়কে কারখানার উপরিব্যয় বলা হয়। যেমন আমি যদি বলি কারখানার ভাড়া, কারখানার শ্রমিকের বেতন, কারখানার শ্রমিকের যে যারা কাজ করে তাদের বেতন দেওয়া হয়, বেতন, তারপরে ধরো কারখানার বিদ্যুৎ খরচ, কারখানার জ্বালানি খরচ, যদি কারখানাটা উৎপাদনকারী এমন উৎপাদন হয় যে এখানে জ্বালানি লাগে তৈরি করতে, যেমন ইট বানাইতে জ্বালানি লাগে, ইট বানাইতে কাঠ অথবা কয়লা দিয়ে আগুন জ্বালিয়ে সে মাটিকে পোড়ানো হয়, এই জ্বালানি খরচ, এগুলোকে বলা হয় কারখানার উপরিব্যয়। সুতরাং তোমরা নিশ্চয় আমার কথা বুঝতে পেরেছো যে
কারখানার যত খরচ আছে কারখানার ভিতরে, সেই সবগুলোকে বলা হয় কারখানার উপরি খরচ। আর কারখানার মধ্যে যেগুলো প্রত্যক্ষ ব্যয়, কাঁচামালের ব্যয় আর প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ খরচ বলতে আন্তঃপরিবহন বা ক্রয় পরিবহন যেটাকে বলি, আমদানি শুল্ক, এগুলা প্রত্যক্ষ ব্যয়। এই প্রত্যক্ষ ব্যয়ের সমষ্টি যে ব্যয় হয় তার নাম হচ্ছে মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের পরে কারখানায় যে খরচগুলা করে সেই কারখানার খরচগুলোকে বলা হয় কারখানার উপরি ব্যয়। তো মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরি ব্যয় যোগ করলে হয় উৎপাদন ব্যয়। এরপর আরেকটার নাম আসছে রূপান্তর ব্যয়। রূপান্তর ব্যয় মানে হচ্ছে, আচ্ছা তোমাদেরকে আমি যদি বলি, তুমি ইট বানানোর জন্য সবাই এক বাক্যে বলেছো ইটের কাঁচামাল হলো মাটি। ইটের কাঁচামাল যে মাটি, এটাতে তোমাদের কারো কোনো সন্দেহ আছে? না স্যার। নাই। আচ্ছা, আমরা যদি মাটি আই না, জমি থেকে মাটি কিনে আই না, যদি মাটি যদি থরে থরে বসাই দেই, মানে মাটি যদি হাতে হাতে বসাই দেই, তাহলে কি দালান হবে? এই দালান টিকবে? No, sir. না স্যার। তাহলে মাটিকে কি করতে হবে? ইট বানাইতে হবে। কি বানাইতে হবে? ইট বানাতে হবে। তো এই যে মাটিকে যে ইটে চেঞ্জ করলা, পরিবর্তন করলা, যা যা ব্যয় দিয়ে এই মাটি ইটে রূপান্তর হইল, ওই ব্যয়ের সমষ্টিকে ওই রূপান্তর ব্যয়, মানে চেঞ্জ করার ব্যয়। যেমন তুমি যে জামা কাপড় পরো, এই জামার জন্য কাঁচামাল হচ্ছে কাপড়। তুমি যদি নিউ মার্কেট থেকে 10,000 টাকা গজের কাপড়ও কিনো, এই সে কাপড় আইনা যদি তুমি শরীরে জড়ায় রাখো, তোমার কেউ বলবে জামা পরেছো? বলবে? No, sir. অনেক দামি কাপড় তুমি এনে গায়ে দিয়ে রাখলা, মানুষে বলবে এটা একটা চাদর, নয় বলবে একটা খোট গায়ে দিয়ে রেখেছে। হ্যাঁ, কেউ এটাকে জামা বলবে না। তো এই কাপড়টাকে জামাতে রূপান্তর করার জন্য যে ব্যয় হয়, ওই ব্যয়গুলোকে বলছে ওই জামার রূপান্তর ব্যয়। তুমি বাজার থেকে চাল কিনে আনলা, বাসমতি চাল কিনো আর তুমি নাজির চাল কিনো আর কাটারি বুক চাল কিনো, যেই চাইলই কিনো, এই চাল আনলে কি তুমি গরুর গোশত খাইতে পারবা? খাইতে পারবা নাকি? No, sir. কি করতে হবে? রান্না করতে হবে। ভাত রান্না করতে হবে, চালকে ভাত বানাইতে হবে। তো চালকে ভাত বানানোর জন্য যে ব্যয় হয়, চালকে ভাত বানানোর জন্য যে ব্যয় হয়, এই ব্যয়টাকে হলো তার রূপান্তর ব্যয়। মানে আগে বলতাম চাল, পরে বলছি ভাত। আগে বলেছি কাপড়, পরে বলেছি জামা। আগে বলেছি মাটি, পরে বলেছি ইট। এই যে একটা চেঞ্জ, পরিবর্তন, রূপান্তর, ওই কাঁচামালকে ওই ভোগ্য পণ্যে রূপান্তর করার জন্য যত ব্যয় হয়, ওই ব্যয় সমষ্টিকে বলে রূপান্তর ব্যয়। সেটা কি কি? যে প্রত্যক্ষ মজুরি, আগে লাগবে মজুরি। একটা জিনিসকে রূপান্তর করতে, চেঞ্জ করতে প্রথমে লাগবে যারা টেইলার্সের মজুরি লাগবে। ইডেনে যারা শ্রমিকের মজুরি লাগবে। ভাত রান্না করার যে বাবুর্চির মজুরি লাগবে। আবার ভাত রান্নার জন্য বাবুর্চির যেমন মজুরি লাগবে, যে গ্যাস দ্বারা রান্না করবে গ্যাসের বিল দেওয়া লাগবে, যে রান্নাঘরে রান্নবে সে রান্নাঘরের চুলা লাগবে, চুলার একটা খরচ আছে। তারপরে ওই রান্নাঘরে বাতিল লাগবে, বিদ্যুৎ বিল লাগবে। অর্থাৎ এগুলোকে বলা হয়, এই যে রান্নাঘরের চুলার খরচ, গ্যাসের খরচ, বিদ্যুৎ বিল, এগুলোকে বলা হয় কারখানার উপরি ব্যয়। এটা কারখানার মধ্যে হবে। আমি ভাত একটা এক্সাম্পল তোমাদের বলছি, সহজ, মানে কাছাকাছি জিনিস বিধায় আমি ভাত বলেছি। তোমার জামা কথা যদি বলি, যে জামা প্রথমে কেনার পরে যে টেলার্স এটাকে কাটিং করবে, কাটিং মাস্টার, তার মজুরি লাগবে। তারপর এটাকে নিয়ে যিনি সেলাই করবে, সেলাইয়ের মজুরি লাগবে। তারপরে ওইখানে মেশিন লাগবে, মেশিনের একটা খরচ আছে। তারপরে মেশিন ব্যবহার করার জন্য তেল লাগবে, সুতা লাগবে, বুতাম লাগবে, এবং ওইখানে বিদ্যুৎ বিল লাগবে, ফ্যান চালাবে, ফ্যানের বিল দেওয়া লাগবে। মানে এগুলোকে বলা হয় ওই ফ্যাক্টরি, কারখানা, এই কারখানার উপরই খরচ। অর্থাৎ মজুরি দিয়ে আর কারখানার উপরি ব্যয় দিয়ে কাঁচামালকে পণ্যে রূপান্তর করা হয়। এই জন্য রূপান্তর ব্যয় সূত্রটা হচ্ছে প্রত্যক্ষ মজুরি বা প্রত্যক্ষ শ্রম প্লাস কারখানার উপরি ব্যয়, তাইলে হয়ে যায় এটা রূপান্তর ব্যয়। আর একটু আগে বলেছি মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরি ব্যয় যদি যোগ করা হয়, মুখ্য ব্যয়ের সাথে যদি কারখানার উপরি ব্যয় যোগ করা হয়, আচ্ছা কারখানার উপরি ব্যয় কাউন্টাকে কারখানার উপরি ব্যয় বলে, কে বলতে পারবা? আমি অনেকবার বলেছি এখানে, কারখানার উপরি ব্যয় কোনটাকে বলা হয়, কে বলতে পারবা? মাসুরা হইতে পারবা? স্যার বলতে পারবো স্যার। আচ্ছা বলো দেখি, একটা বলো, কোন রকম বলো, একেবারে এক্সিট হইতে হবে এরকম নয়, বলো দেখি।
স্যার মানে কারখানার সকল খরচ, কারখানা ভাড়া, কারখানা যন্ত্রপাতি মেরামত, হুম তারপরে স্যার পরোক্ষ লেখা থাকলে বা জ্বালানি শক্তি, যন্ত্রপাতি অপচয়। হুম এই সব হচ্ছে কারখানার উপরিব্যয়। আজকে মনে হয় আমাদের পায়েল আসছে নাকি? পায়েলকে দেখা যাচ্ছে? জি স্যার, বুঝলাম না। পায়েল মনে হয় ক্লাসে আসছে। পায়েল শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। ও, তো ভালো আছো নাকি? অনেকদিন পরে মনে হয় ক্লাসে আসলা। আচ্ছা, রায়তা, রায়তা বলো তো যে মুখ্য ব্যয় কিভাবে হবে? মুখ্য ব্যয় রায়তা মুখ্য ব্যয় বলতে পারবা? নাফিসা করতে পারবা? নাফিসা, মুখ্য ব্যয় কিভাবে হবে? না স্যার, বলতে পারবো না। বলতে পারবো না? স্যার আমি আচ্ছা, বলতে পারবো। হ্যাঁ মাসরুবা বলো। তার প্রথমে প্রারম্ভিক কাঁচা মজুত পণ্যের সাথে কাঁচামাল ক্রয় যোগ আর ক্রয় পরিবহন যোগ করতে হবে, তারপরে ওটা থেকে মাইনাস সমাপনী কাঁচামালের মানে সমাপনী কাঁচামালের মজুত মাইনাস করতে হবে। ওটার সাথে প্রত্যক্ষ খরচ সমূহ যোগ করলেই মুখ্য ব্যয় বেরোবে। ভেরি গুড, ঠিক আছে মাসরুবা স্যার আক্তার। আপনি একটু আরেকবার একটু বুঝিয়ে বললে ভালো হতো। হ্যাঁ বলবো বলবো। আমাকে আগে এটা বলো, তোমরা মুখ্য শব্দের অর্থ তোমরা কি বুঝো? মুখ্য মানে কি? মুখ্য শব্দের অর্থ কি? মেইন। মেইন। নাম শোনো নাই? মুখ্যমন্ত্রী নাম শুনেছো? জি স্যার। কত মুখ্যমন্ত্রীকে নাম, কার নাম শুনেছো মুখ্যমন্ত্রী? কলকাতার মমতা ব্যানার্জি, হ্যাঁ প্রায় নাম শোনা যায় মুখ্যমন্ত্রী। কলকাতার মুখ্যমন্ত্রী মমতা, নাম শোনা যায় না? জি স্যার। আমাদের বাংলাদেশে মুখ্য বলা হয় না, আমাদের বলে প্রধানমন্ত্রী। আমরা বলি প্রধানমন্ত্রী, আর এটা কলকাতার ওরা বলে মুখ্যমন্ত্রী। মুখ্য মানে প্রধান, মেইন, মূল বিষয়। তার মানে একটা জিনিস তৈরি করার জন্য প্রধান যে ব্যয়গুলো, মূল যে ব্যয়গুলো, ওই প্রধান ব্যয়ের সমষ্টি যে ব্যয় হয় সেটা হচ্ছে মুখ্য ব্যয়, অর্থাৎ প্রধান ব্যয়। আর প্রধান ব্যয় হচ্ছে তিনটা। একটা হলো ওই পণ্যের কাঁচামাল। কাঁচামাল না হলে যত তুমি শ্রমই দাও, কাঁচামাল যদি না হয়, যেমন ভাতের কাঁচামাল বলছিলাম চাল, তুমি যতই গ্যাসের আগুনে রান্না পানি বসা রাখো চুলায় দিয়া, চাল না দিলে কি কোনোদিন ভাত হবে? চাল লাগবে। না স্যার। তাহলে ভাতের কাঁচামাল হচ্ছে কি? চাল। ঠিক তেমনি যদি গার্মেন্টসের কথা বলি, জামার কথা বলি, যত তুমি সুন্দর এক্সপার্ট দক্ষ তুমি কাটিং মাস্টারই আনো না কেন, কাপড় না দিলে কি জামা বানাইতে পারবে? পারবে না না। স্যার। আবার ইটের বেলায় যদি বলো, যত ভালো মিস্ত্রি হোক, দক্ষ মিস্ত্রি হোক, তুমি যত সুযোগ সুবিধা তাকে দাও না কেন, মাটি না দিয়ে যদি বলো এবার তুই বসে ইট বানা, দেখি তুই কত দক্ষ, না বানাইতে পারলে তোমার মাথার মধ্যে বাড়ি দিব। হ্যাঁ মাথায় বাড়ি না, হ্যাঁ যদি তুমি মাথার মধ্যে ফুলের টুপিও দাও, তাও সে ইট বানাইতে পারবে মাটি ছাড়া? কি লাগবে? নো স্যার। মাটি লাগবে। তার মানে কাঁচামাল লাগবে আগে। তো কাঁচামাল লাগলে পরে সেই কাঁচামালকে এখানে শ্রম দিতে হবে, মজুরি দিতে হবে, মানে এটার মধ্যে পরিশ্রম করতে হবে। ওই পরিশ্রম করার পরে তারপরে সে কাঁচামালটা ইটে রূপান্তর হবে। তো কাঁচামালটাকে পরিশ্রম করে ইটের একটা ডাইস বানাবো, ইটের একটা সাইজ, ইটের মতো করে একটা ডাইস বানাবো শ্রম মজুরি দিয়া। তো বানাইলে এটা ইট হবে না, এটা ইটের মতো হবে। ইট কখন হবে? যখন এটাকে কারখানায় নিয়ে গ্যাসে বা কাঠের আগুনে বা লাকড়ির আগুনে বা তুষের আগুনে যে কোনোভাবে আগুন দিয়ে যদি পোড়ানো হয়, পোড়ানোর পরে সেই মাটি কি হবে? ইট হবে। তো এই কারণে বলা হয়েছে যে ইট বানানোর জন্য প্রথম যে ধাপ, প্রধান যে ব্যয়, মাটির ব্যয় হলো প্রধান ব্যয়। মাটি যারা কাজ করবে, মজুরি দিবে, শ্রম দিবে, তার মজুরি হচ্ছে প্রধান ব্যয়। মাটি কেনার পরে যে আমার ইট ভাটার মধ্যে যে মাটি গেলে গাড়ি দিয়ে আনবো, তার পরিবহন খরচ, এটা হচ্ছে প্রধান ব্যয়। তো এটি বলা হয়েছে যে কাঁচামালের ব্যয় এবং মজুরি এবং প্রত্যক্ষ খরচ, কাঁচামালের ব্যয়, প্রত্যক্ষ মজুরি আর অন্যান্য প্রত্যক্ষ ব্যয়, এই তিনটা জিনিসের সমষ্টি হচ্ছে মুখ্য ব্যয়। কটা জিনিসের সমষ্টি?
তিনটা। কটা জিনিস? তিনটা। নামগুলো আমি আবার বলি: কাঁচামাল, মজুরি এবং অন্যান্য প্রত্যক্ষ ব্যয়। কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি এবং অন্যান্য প্রত্যক্ষ ব্যয়, এই তিনটা ব্যয়ের সমষ্টি হয় মুখ্য ব্যয়। এখন এই কাঁচামালের ব্যয়ের মধ্যে যখন কাঁচামাল প্রারম্ভিক থাকতে পারে, সমাপনী থাকতে পারে, ক্রয় থাকতে পারে, থাকলে পরে আমরা এখানে ব্যবহৃত কাঁচামালের ব্যয় বের করবো। সেটা অঙ্ক করার সময় তোমাদের আমি দেখাবো শখ করে, যে কাঁচামালের প্রারম্ভিক মজুদ যোগ কাঁচামাল ক্রয় মাইনাস কাঁচামালের সমাপনী মজুদ, তাহলে যেটা বের হয়ে গেলে বলে ব্যবহৃত কাঁচামালের ব্যয়। সেই ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে আমরা মজুরি যোগ করলে আর প্রত্যক্ষ ব্যয় যোগ করলে আমরা পেয়ে যাবো মুখ্য ব্যয়। তাহলে মুখ্য ব্যয়ের উপাদান হলো তিনটা। মুখ্য ব্যয়ের উপাদান হলো তিনটা: কাঁচামালের ব্যয়, প্রত্যক্ষ মজুরি আর অন্যান্য প্রত্যক্ষ খরচ। এই তিনটা ব্যয়ের সমষ্টি হলো মুখ্য ব্যয়। বুঝছো না বুঝো নাই? জি স্যার, বুঝছি। ফাইন। এই মুখ্য ব্যয়ের সাথে যখন তুমি উৎপাদন ব্যয়ের কারখানার উপরি ব্যয় যেগুলো যোগ করবা, কারখানার উপরি ব্যয়, কারখানার উপরি ব্যয় বলতে বোঝায় যে ব্যয়গুলো কারখানার মধ্যে হয়ে থাকে, কারখানা সংক্রান্ত সকল ব্যয়। তো কারখানার মধ্যে কি কি ব্যয় হয়? কারখানায় যারা কাজ করে তাদের বেতন দিতে হয়, কারখানার ভাড়া দিতে হয়, কারখানার মধ্যে যন্ত্রপাতি ব্যবহার হলে সেটা অপচয় হয়, হ্যাঁ, কারখানার বিদ্যুৎ বিল থাকে, কারখানার মধ্যে গ্যাস থাকলে গ্যাস বিল থাকে, কয়লা লাগতে পারে, জ্বালানি লাগতে পারে, সে কয়লা জ্বালানির বিল দেওয়া লাগবে। তো এই সমস্ত ব্যয়গুলোকে মানে এক কথায় কারখানার মধ্যে যত ব্যয় হয় সকল ব্যয়কে বলা হয় কারখানার উপরি ব্যয়। তো মুখ্য ব্যয়ের সাথে যখন তুমি কারখানার উপরি ব্যয় যোগ করবা তখন সেটা হয়ে যায় উৎপাদন ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে যখন কারখানার উপরি ব্যয় যোগ করবা তখন সেটা হয়ে যায় উৎপাদন ব্যয়। বলো বুঝছো না বুঝো নেই? আমার কথা বুঝতে পেরেছো? এবার আসো রূপান্তর ব্যয়। রূপান্তর ব্যয়ের মধ্যে উৎপাদন ব্যয়টাই মূলত রূপান্তর ব্যয়, শুধু এর মধ্যে কাঁচামালের ব্যয়টা বাদ। কারণ কাঁচামালের ব্যয়টা রূপান্তর ব্যয় না। কাঁচামালকে পণ্য বানাতে যে ব্যয় হয় ওইটা রূপান্তর ব্যয়। তো উৎপাদন ব্যয় থেকে শুধু বাদ যাবে এখানে কাঁচামালের ব্যয়, অর্থাৎ প্রত্যক্ষ শ্রম প্লাস কারখানার উপরি ব্যয়। প্রত্যক্ষ শ্রম প্লাস কারখানার উপরি ব্যয়, এটা যোগ করলে হয়ে যাবে রূপান্তর ব্যয়। আর উৎপাদন ব্যয়ের সাথে যখন তুমি প্রশাসনিক উপরি ব্যয় আর বিক্রয় উপরি ব্যয়, এখানে দুইটার নাম আসছে আরো, একটা প্রশাসনিক উপরি ব্যয়, একটা বিক্রয় উপরি ব্যয়। তো প্রশাসনিক উপরি ব্যয় হচ্ছে কোনগুলো? যে ব্যয়গুলো একটা ফ্যাক্টরির দুইটা জায়গা থাকে, একটা ফ্যাক্টরি থাকে আর একটা অফিস থাকে। যে কোনো ব্যবসার দেখবা ব্যবসার ক্ষেত্র একটা, তার অফিসের আলাদা, অফিসের চার একটা। ঠিক তেমনি যারা কারখানা তো পণ্য তৈরি বানায়, ইট তো বানায় ইট ভাটায়, বাট ইট যারা বেচা কেনা করে তারা ইট ভাটায় বসে না, ইট ভাটার মধ্যে অফিস বানায় নেয়, সে অফিসের মধ্যে ওরা বসে, বৈশা ওইখানে ক্রেতার সাথে দেন দরবার করে, ক্রেতার সাথে কথাবার্তা বলে, ক্রেতার সাথে বেচা কেনার কাজটা করে থাকে। তো অফিসের মধ্যে যত ব্যয় হয়, অফিসের ভিতরে যত ব্যয় হয়, এই সকল ব্যয়কে বলা হয় অফিস ও প্রশাসনিক উপরি ব্যয়। যেমন মনে করো অফিসের ভাড়া, অফিসের কারেন্ট বিল মানে বিদ্যুৎ বিল, অফিস ম্যানেজারের বেতন, হ্যাঁ, অফিসের মধ্যে যারা ক্রেতারা আসে তাদেরকে আসে চা বিস্কুট খাওয়াইতে হয়, চা খাওয়াইতে হয়, এটা বলে আপ্যায়ন ব্যয়। মানে অফিসের ভিতরে যত খরচ হয় এই সকল ব্যয়কে বলা হয় অফিস উপরি ব্যয়। এটা পুরো নাম হচ্ছে অফিস ও প্রশাসনিক উপরি ব্যয়। তাহলে অফিসের উপরি ব্যয় কোনগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। বুঝছো না বুঝো নাই? কথা জি বলবা। স্যার, হ্যাঁ বলতে হবে, বুঝলো বলতে হবে, না বুঝলো বলতে হবে স্যার আমি বুঝতে পারিনি, তাহলে আমি আবার বুঝাতে পারবো। আর বুঝলে বলবো স্যার ইনশাল্লাহ বুঝতে পেরেছি। এবার বলো বিক্রয় উপরি ব্যয়। বিক্রয় উপরি ব্যয় হলো যে ব্যয়গুলো সরাসরি বিক্রয়ের কাজের সাথে জড়িত, মানে বিক্রয়ের মধ্যে যেগুলো জড়িত সেগুলো বিক্রয় সংক্রান্ত খরচ। যেমন মনে করো যিনি পণ্য বিক্রি করে দেয়, যাকে আমরা সেলসম্যান বলি, সেলসম্যান, এই সেলসম্যানকে বেতন দেওয়া লাগতে পারে, বেতন দিতে হবে। আবার অনেক সময় আমরা বেতন দিই না, তার মধ্যে কমিশনে বিক্রি করাই। তো তুমি পণ্যটা বিক্রি করে দাও, একটা পণ্য বিক্রি করলে তোমাকে 2 টাকা কমিশন দেবো, 2টা বিক্রি করলে 4 টাকা কমিশন, 3টা করলে 6 টাকা কমিশন। এই যে পণ্য বিক্রি করে দিলে তাকে যে কমিশন দেওয়া হয়, এটা বিক্রয় খরচ মানে বিক্রয় উপরি ব্যয়।
আর পণ্য বিক্রি করার জন্য তো পণ্য যখন তৈরি করা হয়, তৈরি করার পরে তো পণ্য বিক্রি হয়ে যায় না, এই পণ্যকে টিভিতে, রেডিওতে, পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। তো যে বিজ্ঞাপন দেওয়া হয় সে বিজ্ঞাপনটাকে বলা হয় বিক্রয় পরিব্যয়। আর পণ্য কারখানা রেখে পণ্য বিক্রি করা হয় না, কারখানা থেকে আগে শোরুমে আনা হয়, গোডাউনে আনা হয়, শোরুমে আইনা ডিসপ্লে করা হয় মানুষের দেখার জন্য। এই যে শোরুমে আনার যে খরচ, এই শোরুমের ভাড়া, শোরুমের অন্যান্য খরচ, এই সবগুলোকে বলা হয় বিক্রয় পরিব্যয়। অর্থাৎ আমি তোমাদের বুঝাতে চাচ্ছি যে বিক্রয়ের সাথে যে ব্যয়গুলো জড়িত, যে ব্যয়গুলো বিক্রয়ের জন্য হয়ে থাকে, এরকম ব্যয়কে বলা হয় বিক্রয় পরিব্যয়। তো উৎপাদন ব্যয়ের সাথে প্রশাসনিক উপরিব্যয় আর বিক্রয় উপরিব্যয় এগুলা যোগ করলে হয় মোট ব্যয়, এগুলা যোগ করলে হয় মোট ব্যয়। এবার সেই মোট ব্যয়ের সাথে ধরো একটা পণ্য আমার তৈরি করতে 20,000 টাকা খরচ হয়েছে, আমি কি এই পণ্য বাজারে 20,000 টাকা বিক্রি করব? তোমরা কি মনে করো? যে পণ্য তৈরি করতে আমার খরচ হয়েছে 20,000 টাকা, আমি কি সে পণ্য 20,000 টাকা বিক্রি করবো কিনা? নো স্যার। নিশ্চয়ই আরো বেশি দামে বিক্রি করব। ফাইন। তো আমি যে বেশি দামে বিক্রি করব, মনে করো ধরো আরো 2,000 টাকা বাড়ায় বিক্রি করব, 20,000 টাকা খরচ হয়েছে, আমি 22,000 টাকা বিক্রি করব। এই যে 2,000 টাকা বেশি বিক্রি করতে আশা করতেছি, এটাকে বলে প্রত্যাশিত বিক্রয়। আর এখানে মুনাফা আশা করতেছি 2,000 টাকা, এটা বলে প্রত্যাশিত মুনাফা, ডিজায়ার্ড প্রফিট বা ডিজায়ার্ড সেলস। মানে যেটা আমরা আশা করি, প্রত্যাশা করি, এটা বলে ডিজায়ার্ড। তাহলে এই যে 2,000 টাকা মুনাফা আমরা অনুমান করতেছি, আশা করতেছি, যখন তুমি ওই 20,000 টাকা ব্যয়ের সাথে 2,000 টাকা মুনাফা যোগ করে দিবা, তাহলে যে মূল্যটা বের হবে তার নামই হবে বিক্রয় মূল্য, তার নামই হবে বিক্রয় মূল্য। এই বিক্রয় মূল্য বের করে আমাদের কাজ হবে। তাহলে বিক্রয় মূল্য সূত্র দাঁড়াইলো মোট ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা, মোট ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা, এটা যোগ করলে আমরা পেয়ে যাব বিক্রয় মূল্য। তো আজকে আমি তোমাদের সাথে একটা উদ্দীপক দিব, তোমাদের আমি আলোচনা করে দিব। তোমাদের কাজ হবে এই উদ্দীপক থেকে 3টা প্রশ্নের উত্তর বের করে আমাকে দেখাইবা। আমি আজকে এটা করে দিব না, তোমরা নিজেরা করবা। নিজেরা না পারলে আমি নেক্সট ক্লাসে করে দিব। দেখো উদ্দীপকটা দেখো, খেয়াল করো। সাজিদ ট্রেডার্সের 2020 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের 3 লাখ ইট প্রস্তুত করে সে ইট বানায় কয়টা? কয়টা ইট বানায় বলো তো? 3 লাখ। 3 লাখ ইট বানায়। তার ইটের পরিমাণ 3 লক্ষ টাকা। তো 3 লক্ষ টাকা ইট বানাইতে সে খরচ কি করেছে খেয়াল করো। মাটি কিনছে 9,50,000 টাকার। 3 লাখ ইট বানাইতে মাটি কিনেছে 9,50,000 টাকার। কয়লা কিনেছে, কয়লা, যে কয়লা দিয়ে মাটিকে পোড়ানো হবে, মানে ইট বানানোর জন্য মাটি পোড়ানো হবে কয়লা, 4,50,000 টাকা দিয়ে কয়লা কেনা হয়েছে। এই কয়লা দিয়ে কোথায় ইট পোড়াবে বলতো? অফিসের মধ্যে না কারখানার মধ্যে? কোথায় পোড়ানো হবে? মানে কয়লাটা কোথায় কাজে লাগবে, অফিসে না কারখানায়? কারখানা। কারখানায়। এই জন্য কয়লার খরচ, কয়লার জন্য যে ব্যয় হয়, এটা আমরা কারখানার উপরে ব্যয় বলি, কারখানার উপরে ব্যয় বলা হয়। বহন খরচ, এই বহন খরচ বলতে কাঁচামাল আনার যে বহন খরচ, সেই কাঁচামালের বহন খরচকে বুঝাবে এখানে। তো কাঁচামালের বহন খরচ তোমরা জানো কাঁচামালের সাথে যোগ করতে হয়, কাঁচামালের সাথে যোগ হবে কাঁচামালের বহন খরচ। আর এখানে শ্রমিকের মজুরি দিয়েছে 2,40,000 টাকা। যারা ইট বানাইছে, ইট তৈরি করেছে, তাদের মজুরি দিয়েছি 2,40,000 টাকা। তাহলে মাটির খরচ, বহন খরচ আর মজুরি, এই 3টা যোগ করলে হবে তোমার মুখ্য ব্যয়। এই 3টা যোগ করলে হবে কি? মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়। ইট খোলা, যেখানে ইট বানায়, ইট খোলার ভাড়া ও বিদ্যুৎ খরচ আছে 1,20,000 টাকা। ইট খোলার ভাড়া ও বিদ্যুৎ খরচ। তাহলে কয়লার খরচ আর ইট খোলার ভাড়া, এগুলোকে বলে কারখানার উপরিব্যয়। তুমি যখন এই কারখানার উপরিব্যয় যোগ করবা মুখ্য ব্যয়ের সাথে, তুমি পেয়ে যাবা উৎপাদন ব্যয়। আমি কিন্তু আবার বলতে রাখছি, এখানে ইট বানাইছে কতগুলা? 3 লাখ। আর বের করতেছি আমরা মোট খরচ। তাহলে এই কয়লা খরচ আর হচ্ছে কারখানার বিদ্যুৎ বিল, এগুলো যদি আমরা যোগ করি মুখ্য ব্যয়ের সাথে, তাইলেই পেয়ে যাবো আমরা উৎপাদন ব্যয়। এরপরে এখানে আছে দেখো বিজ্ঞাপন খরচ। তোমরা আমাদের বলো তো, বিজ্ঞাপন খরচটা অফিসের মধ্যে পড়বে
নাকি বিক্রয়ের মধ্যে পড়বে, বিক্রয় উপরিব্যয়ের মধ্যে পড়বে? বিক্রয় আর পরিবহনের মধ্যে। বিক্রয় উপরিব্যয়, বিক্রয় পরিবহন আর সাধারণ বিক্রয় উপরিব্যয়। একটা হলো মুখ্য ব্যয়, আরেকটা হচ্ছে কারখানার উপরিব্যয়, আরেকটা হচ্ছে বিক্রয় উপরিব্যয়। একটা কারখানার উপরিব্যয়, আরেকটা হচ্ছে বিক্রয় উপরিব্যয়।